আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে বলছেন প্রধান উপদেষ্টা। তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চায় না, কেউ যাক সেটিও চায় না বলছেন জামায়াত আমির। নির্বাচিত সরকার খুবই দরকার বলছেন বিএনপি নেতা দুদু। 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন সারা। এনসিএল এর পর বিপিএলেও সর্বাধিক রানের রেকর্ডের পথে নাইম শেখ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। সে সময় ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তার কথোপকথনটি লিখিত আকারে তার সেই সাক্ষাৎকারটি আজ প্রকাশ করা হয়। দর্শক, আজকে আমাদের সঙ্গে সংবাদ বিশ্লেষণে যুক্ত আছেন আমার দেশের স্টাফ রিপোর্টার ডক্টর এম আনিসুর রহমান। ভাই, আপনাকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আজকের নিউজগুলো আপনি দেখলেন। আমরা যে কয়টি নিউজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলেছেন। সেটি নিয়ে শুরুতে আসি যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং আজকে আমার দেশের একটি নিউজ হয়েছে যেখানে দেখা গেছে যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা নাহিদ এবং আসিফ তারা দ্রুত পদত্যাগ করতে পারেন এবং মাহফুজ আলমের কথাও বলা হয়েছে এবং পরবর্তীতে তিনি আবার গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন যে তিনি পদত্যাগ করছেন কিনা বা দল গঠনের প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে। আসলে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বা গঠনটাকে কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। একটা চমৎকার একটা ইস্যু নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন এবং আমার মতামত জানতে চেয়েছেন। এটা নিয়ে দেশব্যাপী ব্যাপক আগ্রহ রয়েছে। সবাই এটার দিকে নজর দেশের সকল জনগোষ্ঠীর। সেক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক দল গঠন করার ছাত্রদের এটা একটা ইতিবাচকভাবেও দেখা যায়। যারা এই দেশ স্বাধীনের জন্য, দেশে স্বৈরাচার মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে বিশাল একটা অংশ ছাত্রদের, তারা যদি দল গঠন করে এটা তো বাঁকা চোখে দেখার কিছুই নেই। এটা এক কথা। আর তারা দল গঠন করলে যে ক্ষমতায় চলে আসবে এমন তো কোনো কথা নাই। দল গঠন যে কেউ করতে পারে, তারপরে তারা ইলেকশনে অংশ নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে তাদের ম্যানিফেস্টো উত্থাপন করবে। তখন যদি জনগণ এটা রিসিভ করে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। আর যদি অতীতে অনেক দল গঠন হয়েছে এরকম, আবার 1 বছর 2 বছর পরে 5 বছর পরে আবার তারা ঝিমিয়ে গেছে, সেই দিক বিবেচনায় আমি মনে করি যে সবার দল গঠন করার অধিকার রয়েছে। জুলাই অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই ছাত্ররা যখন দল গঠন করতে যাচ্ছে, এটি আসলে সাধারণ মানুষের বা ভোটারদের উপর প্রভাব পড়বে কিনা, কি মনে করেন? এইটা আমার মনে হয় যে তরুণ প্রজন্মের কাছে বড় ধরনের একটা প্রভাব পড়বে। এরপরেও যারা বিগত মানে স্বাধীনতার পরে 53 বছর ধরে বিভিন্ন দলের দ্বারা শাসিত হয়ে আসছে, যারা এই বিগত দলগুলি যারা শাসন করেছে, তাদের কাছে যদি তারা প্রত্যাশিত কিছু না পেয়ে থাকে, ওই সমস্ত জনগোষ্ঠী তাদেরকে এই নতুন দলকে সাদরে গ্রহণ করতে পারে। এবং আমি এই ছাত্রদের দলটাকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে সবচেয়ে বেশি বাকবিতণ্ডা বা কথা ধরে কথা বলা দেখছি যে বিএনপি জামায়াতের মধ্যে, যারা দীর্ঘদিনের জোট সঙ্গী ছিল। আজকে জামায়াত ইসলামের আমির জয়পুরহাটে এক সমাবেশে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চাই না, কেউ যাক তাও চাই না। অর্থাৎ তিনি সংস্কারের দিকটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উনি আজকে প্রেস ক্লাবে একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের জন্য আবার উনি সেই দিকে ইঙ্গিত করেছেন, নির্বাচনের প্রত্যাশা করেছেন। আসলে বিএনপি জামায়াতের এই নির্বাচন চাওয়া না চাওয়া বা সংস্কারকে গুরুত্ব দেওয়া না দেওয়া বা দ্রুত নির্বাচন চাওয়ার এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন বা কি মনে করেন? আসলে আমি মনে করি যে দুইটি দল, যেভাবে আমাদের দেশে বর্তমানে যে প্রধান 2টি দল বলা চলে, তারাই প্রধান, যেই এক পক্ষ না এক পক্ষ ক্ষমতা যাবে এই ধরনের মনে করা হয়, ধারণা করা হয়। এবং দলের দিক থেকেও
জনশক্তির দিক থেকেও তারাও কিন্তু এই দুইটা দলই কিন্তু মাঠে ব্যাপক প্রভাব রাখছে। সেহেতু এই দুইটা দলের নেতাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক একটা উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। এটা গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য, গণতন্ত্রের জন্য কিংবা সামনের নির্বাচনের জন্য এটা একটা ইতিবাচক দিক। এরকম কথা না হলে তাহলে মাঠ গরম হবে না, এবং এটা জনমত গঠনেও কিন্তু একটা বিরাট একটা কাজ করতেছে। এটা কে কীরকম বক্তব্য রাখছে, কারা কীরকম করছে। এই ক্ষেত্রে আমি বলবো যে জামায়াতে ইসলাম যে যে তার অবস্থান থেকে সে ঠিক আছে, আবার বিএনপি যে অবস্থান, যে দৃষ্টিভঙ্গির থেকে বলছে তাড়াতাড়ি নির্বাচন হলে ভালো। কারণ নির্বাচন ছাড়া কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদী যদি অনির্বাচিত সরকার থাকে কোনো রাষ্ট্রে, তাহলে অনেক অর্থনীতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু বিশৃঙ্খলা দেখা দেয়, সেটা কিন্তু শুভকর নয়। আবার জামায়াতে ইসলাম যেটা বলছে যে একটা সংস্কারের পরে নির্বাচন, তো এইটার ক্ষেত্রেও আমি বলবো যে তাদের দাবিও সঠিক আছে। এই কারণেই বিগত 17 বছর ধরে যে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র জাতির গাড়ে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তারা তো সকল ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছে। আপনি নির্বাচন কমিশন বলেন, আইন, এরপরে হইতেছে আপনার অন্যান্য ইনস্টিটিউট যেগুলি আছে, এবং নির্বাচন প্রক্রিয়া বলেন অথবা রাজনৈতিক দলগুলিই বলেন, তাদের কিন্তু সব তছনছ করে দিয়েছে। এবং আপনি যদি বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এই রাষ্ট্রের যে 3টা স্তম্ভ, আমার তো মনে হয় না এমন কোনো ইনস্টিটিউট আছে যেটা ধ্বংস করেনি। সব কিছু ধ্বংস করে দিয়েছে। সেখানে সংস্কার তো হতেই হবে। সংস্কারের এই সরকার হয়তো বা সংস্কার করার মতো তার ম্যান্ডেট নেই কিংবা তার কোনো যৌক্তিকতা নাই, কিন্তু তারা সংস্কারের একটা মডেল তৈরি করে যাবে, যেটা পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটাকে রেকটিফাই করে সেটা আইনে পরিণত করে রান করবে। সেহেতু নির্বাচনের একটা সময়, যৌক্তিক সময় থাকা উচিত। এবং এই আজকেই আমি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটা প্রোগ্রাম আমি কভারেজ করতে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। উনি বলছে যে আমরা তো এই একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াইছিলাম, আমরা একটা সিস্টেমকে সংস্কার করার জন্য, যেটা যে সিস্টেমটা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করছিল, জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছিল, মানুষের মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছিল, মানবাধিকার কেড়ে নিচ্ছিল, সেই সিস্টেমের বিরুদ্ধে আমরা দাঁড়াইছিলাম। সেহেতু সংস্কার হতে হবে। সংস্কার মানুষের কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু সংস্কার চায়, কিন্তু আমি এই ক্ষেত্রে অনন্তকাল সংস্কার চলবে এটাও আমি চাচ্ছি না। একটা আমি মনে করি, কিংবা আমি একজন সাংবাদিক হিসাবে আমি মনে করি যে একটা যৌক্তিক সময় পর্যন্ত সময়টা বেশি নেওয়া উচিত হবে না। এই বর্তমান সরকারের জনপ্রিয়তা থাকতেই, অর্থাৎ তারা যেটা একটা জনপ্রিয়তা জনগণের হৃদয়ে আছে, এই হৃদয়ে থাকতেই তাদেরকে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিয়ে যদি পিসফুলি তারা বিদায় নিতে পারে, আমার মনে হয় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। আর একটি বিষয় জানতে চাবো যে নির্বাচনের দিনক্ষণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। তাই যদি হয়, নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসে ততই আসলে জোটের রাজনীতির দিকে যেতে শুরু করে দলগুলো। সেক্ষেত্রে যদি ছাত্রদের যে দলটার কথা বলছেন, ছাত্ররা যদি দল গঠন করে একটা ফ্যাক্ট হবে, সেটি আসলে বিএনপি অথবা জামায়াত, বড় দুটি দল। এখন ছাত্রদের দল যে কোনো একদিকে মোড় নিলে অপর পক্ষ বিপদে পড়তে পারে কিনা, কি মনে করেন? আপনি চমৎকার একটা ইস্যু নিয়ে কথা তুলেছেন। আমি গত কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে জোটভিত্তিক রাজনীতিক একটা অ্যালায়েন্স গড়ে তোলার জন্য বিএনপিও চেষ্টা করছে, আবার জামায়াতে ইসলামও চেষ্টা করছে। তারা কিন্তু স্ব ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে। তা আপনারা দেখছেন বেশ কয়েকটা দলের সাথেও তারা ইসলামিক দলগুলিকে, এই ক্ষেত্রে জামায়াতে ইসলামের এই বছর যেটা লক্ষ্য করা গেছে, জামায়াতে ইসলামকে অনেক ইসলামিক দলই কিন্তু অতীতে পছন্দ করতো না, কিন্তু তারা এমন একটা কৌশল অবলম্বন করছে যেখান থেকে দেখা যাচ্ছে অনেক ইসলামিক দল তাদের সাথে অ্যালায়েন্স করতে চাচ্ছে, বসছে, আলাপ আলোচনা করছে। কিন্তু এখনো অ্যালায়েন্স হয়ে গেছে এটা আমি বলছি না, কিন্তু তারা যে বসছে, যে কওমিদের সাথে জামায়াতে ইসলামের একটা বিরাট দূরত্ব ছিল এই দুই পক্ষের মধ্যে, এই দূরত্ব কিন্তু কেটে গেছে। আবার এই যে চরমনায় পীর সাহেবের ইসলামিক আন্দোলন যেটা বলছি, সেটাও কিন্তু তারা বসছে। এই ক্ষেত্রে মনে হচ্ছে যে ইসলামিক দলগুলো বড় ধরনের
একটা অ্যালায়েন্স করতে পারে সামনে, এটা একটা লক্ষ্য করেছে। আর বিএনপি তো একটা বড় দল, সেহেতু বড় দলের সাথেও কিন্তু অনেক ছোট ছোট দল কিন্তু আপনার অ্যালায়েন্স করতে কিন্তু আগ্রহী হবে, কারণ বিএনপি অনেক একটা বড় দল, যারা 3বার ক্ষমতায় আসছে, 3-4বার তারা ক্ষমতায় ছিল এবং তারা রাষ্ট্র শাসন করেছে, তাদের একেবারে তৃণমূল পর্যন্ত তাদের যে সাংগঠনিক ভিত্তি এবং জনমত এবং এগুলি সব কিছুই রয়েছে, সেহেতু অনেক দল আছে আগ্রহী হবে। তবে এই ক্ষেত্রে এখন যে নতুন একটা দল গঠন হচ্ছে, এরা কোন দলে কোন অ্যালায়েন্সে যাবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যে দুইটা যে জোট হচ্ছে, বড় বড় দুইটা জোট হবে, বিএনপির নেতৃত্বে একটা, জামাতে ইসলামের নেতৃত্বে সম্ভাবনা রয়েছে। দৃশ্য তো মনে হচ্ছে যে দুইটা হবে, জামাতে ইসলাম এবং বিএনপি সামনের ইলেকশনে একসাথে ইলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা কিন্তু সেক্ষেত্রে আমরা এটা মনে হয় বলতে পারি যে ছাত্রদের দলটি, অর্থাৎ ছাত্ররা যে দল করতে যাচ্ছে সেটি যেদিকে যাবে, তারুণ্যের শক্তি যেদিকে যাবে, সেই দলের পাল্লাটা ভারী হওয়ার সম্ভাবনাই বেশি আপাতত আমি এটা দেখতে পাচ্ছি। কারণ বিপ্লবটা হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এবার তরুণ প্রজন্মের নেতৃত্বে, কিন্তু তার আগে বেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু রক্ত দিয়া, প্রায় 1000 খানিক লোকের কিন্তু রক্ত দিয়া তারপরে তারা যে সরকারটা গঠন করেছে, যেটা সরকারে অনেক ভুল থাকতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার না, জাতীয় সরকার না, হলো না, বিপ্লবী সরকার হলো না, এইগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই পর্যন্ত একটা দেশে বিপ্লব হওয়ার পরে এত সুশৃঙ্খল মানে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা তাড়াতাড়ি একটা সরকারের পক্ষে, এটা কিন্তু চারটিখানি কথা না। অনেক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, অনেক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির হয়, কিন্তু সেহেতু গ্রহণযোগ্যতা আমি দেখছি যে বেশ পজিটিভ। আমি তো মনে করি যে উপদেষ্টা পরিষদে যারা আছে বর্তমানে, যাদেরকে আমরা খুব প্রবীণ মনে করি, তাদের প্রতি কিন্তু এই সরকার গঠন হওয়ার পরে এক্সপেকটেশন বেশি ছিল, কিন্তু আমি দেখলাম যে তো যারা ছাত্ররা, যারা উপদেষ্টা পরিষদে আসছে, তারাই ভালো করতেছে, তারা ভালো করতেছে এবং তাদেরকে বেশ পজিটিভভাবে কিন্তু বাংলাদেশের মানুষ রিসিভ করছে। সেহেতু আগামী দিনে আমি যেটা বলছি যে দুইটা জোট হচ্ছে, এই জোটের এখন যে ছাত্রদের নেতৃত্বে যে দলটা হবে, সেই দলটার বেশ চার্মিং থাকবে এবং উচ্ছ্বাস থাকবে মানুষের, এবং ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে গেছে সারা দেশে, সেহেতু অনেকে এই দলে ভিড়বে, তরুণরা বিশেষ করে, এবং বৃদ্ধরাও আসবে, মহিলা, নারী, পুরুষ যারা আছে তারাও আসবে, সেহেতু এই দলটাকে খুব ছোটো করে দেখার কোনো কারণ নাই। আর আমার মনে হচ্ছে যে তারেক রহমান সেও চেষ্টা করবে, আবার জামায়াতে ইসলামও কিন্তু চেষ্টা করবে, তাদের জোটে নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রচেষ্টা চলতে থাকবে এবং উত্তাপ আরো বেশি বাড়বে, এবং এই উত্তাপের ভিতর দিয়ে কিন্তু একটা নির্বাচন একটা ডামাডোলে পরিণত হবে। তখন কিন্তু আমরা কিন্তু এই গণতন্ত্র যেটা বলে, এই যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, এইটাই কিন্তু আপনার প্র্যাকটিস, যে জনমত গঠনের ক্ষেত্রে এগিয়ে যাবে। ডক্টর এম আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমার দেশ যে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবার পরবর্তী প্রসঙ্গ। তাড়াহুড়ো করে ক্ষমতায় যেতে চায় না, কেউ যাক সেটিও চায় না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ 1 মাসের ভেতরে 1.5 থেকে 2,000 মানুষকে খুন করলেন। ছাত্র জনতা এজন্য জীবন দেয়নি যে যেন তেনভাবে ক্ষমতায় বসা যাক। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। এই দেশে আবার দুঃশাসন ফিরে আসুক তা তারা দেখতে চায় না। তাই অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে, আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। নির্বাচিত সরকার খুবই দরকার বলছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রের জালে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার দরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। 7 কলেজ নিয়ে জুলাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব। রাজধানীর 7টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত
বিশেষজ্ঞ কমিটি। এই কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য নাম প্রস্তাব করেছেন জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করেন। এবার আন্তর্জাতিক। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হলেন সারা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উচ্ছেদের অভিযানের শীর্ষ নেতা আহমেদ আল সারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্তর্বর্তী সরকার পরিচালনা করার জন্য মন্ত্রিসভা গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে সিরিয়ার বর্তমান এই নেতাকে। বাশার ও তার নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদের নেতৃত্ব দেয়া অন্যান্য সামরিক গোষ্ঠীর কমান্ডার এবং রাজনৈতিক দলগুলোর নেতারা বুধবার এক বৈঠকে সারাকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরীয় বিপ্লবের বিজয় নামের ওই বৈঠকে উপস্থিত ছিলেন সারা নিজেও। এবার খেলাধুলা। এনসিএল এর পর বিপিএলেও সর্বাধিক রানের রেকর্ডের পথে নাইম শেখ। গত ডিসেম্বরে হওয়া ন্যাশনাল টি-20 টুর্নামেন্টে সে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। 10 ম্যাচে 3 হাফ সেঞ্চুরি সহ রান করেন 316। স্ট্রাইক রেটও ছিল 135-এর বেশি। সেই নাইম শেখ এবার বিপিএলেও ধারাবাহিকভাবে ভালো খেলছেন। 11 ম্যাচে 444 রান করে নাইম শেখ এখন সবার শীর্ষে। দুর্বার রাজশাহীর 2 টপ অর্ডার তানজিন তামিম 427 রান করে 2 নম্বরে এবং 392 রান করে 3 নম্বরে আছেন এনামুল হক বিজয়। যদি দল খুলনা টাইগার্স সুপার 4-এ যায় তাহলে ন্যাশনাল টি-20 আসরের পর এবার বিপিএলেও সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার হাতছানি নাইম শেখের সামনে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।